অ্যাকচুয়ালি যখন এই বিল্ডিংটা করার পরিকল্পনা করি তখন নির্ঝর সাহেব অলরেডি আমার কিছু কাজ করেছিলেন। ওনার সাথে আমি পরামর্শ করি দ্যাটস আমি একটা বিল্ডিং করতে চাই এবং আমার ইচ্ছা ছিল কনসেপচুয়াল বিল্ডিং, একটা বিষয়ভিত্তিক বিল্ডিং হবে। তো নির্ঝর সাহেবের আইডিয়াই দ্যাটস এটা একটা বিল্ডিং হবে যেটার দেয়ালের চারিপাশে কবিতা লেখা থাকবে। তো তারপরে উনি এই আইডিয়ার উপরে ভিত্তি করে উনি আমাকে দেখালেন ডিজাইনটা। সেই থেকেই আমরা ডিসাইড করলাম এবং আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এই বিল্ডিংটা এই ডিজাইনেই করব যেটার দেয়ালে কবিতা লেখা থাকবে। সো এইখান থেকে গল্পটা শুরু হয় এবং তারপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় নানান আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাই যে 12 জন কবি কে হবেন, 12 জন কবির কোন কবিতাগুলো আমরা কীভাবে ব্যবহার করব, সেটা করতে গিয়ে আমরা পরবর্তীতে আমাদের দলটা বড় হতে থাকে এবং এইভাবেই কাজটা এগিয়ে যায়। এনামুল করিম নির্ঝর তো একবার এসে আমাকে যখন সে প্রস্তাব করলো ভবন করতে চায়, সেই ভবনের বাইরেটা কবিতা দিয়ে সাজাবে সে। একটা বিল্ডিংয়ে যদি কবিতা আমাকে দিতে হয়, আমি কবিতাটা কেন দিচ্ছি, কোন কবিতার লাইন আমি পছন্দ, চরণগুলো আমি পছন্দ করবো, এটা তো একটা চ্যালেঞ্জ। আমি কীভাবে এগোবো, এটা ছিল আমার কাছে প্রধান চ্যালেঞ্জ। রাস্তা দিয়ে লোকে যখন যাবে কতটুকু পড়তে পারবে এক লহমায়, একটা দৃষ্টিতে। একটা লাইনের মধ্যে আমাকে এমন একটা কতগুলো লাইন বের করতে হবে যে লাইনগুলো থেকে সে ওই লাইনগুলো দিয়ে চলে যেতে পারবে, পুরো কবিতা না পড়ে। ওখান থেকে সে একটা মানুষ তার একটা মনের একটা মুক্তি করবে, বহন করে নিয়ে যাবে এবং মনটার মধ্যে গুঞ্জন হতে থাকবে। শহরের মধ্যে একটা ভবন তাকে কবিতার মধ্যে দিয়ে একটা মুক্তি দিচ্ছে। তো সেইভাবে করে কবিতা বাছাই করতে শুরু করি এবং আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল কতজন কবি নিতে পারবো। প্রত্যেকটা যে তলা আছে এক একজন কবিকে উৎসর্গ করেছে এবং তাদের কবিতাগুলো দিয়ে আমরা ভবনের চারপাশটা সাজিয়েছি। আমরা খেয়াল রেখেছিলাম যে যখন চরণগুলো আমরা নেই এর মধ্যে যেন অনেক রকমের বিচিত্র ভাবের একটা সমাহার ঘটে, যাতে কারণ এক এক মানুষ এক এক রকম মন নিয়ে যাবে। কারো ব্যক্তিগত, কেউ হয়তো ব্যক্তিগত নৈরাশ্য নিয়ে যাচ্ছে, কেউ হয়তো একটা সফলতা উদযাপন করতে করতে যাচ্ছে, কেউ হয়তো বিপ্লব ঘটাবে এরকম একটা তরুণ হয়তো পাশ দিয়ে যাচ্ছে, তার মনের মধ্যে বিরাট স্বপ্ন। আমরা এরকম কবিতাগুলোর চরণ, আমরা এরকম বিচিত্র রকমের কবিতার চরণগুলোই করেছি এবং আমাদের একটা পরম সৌভাগ্য যে আমাদের কবিরা লিখেছেন এরকম বিচিত্র। বিশেষ করে যেই কবিতা আমরা সেখানে স্থান করে দিয়েছি, একটা পৃথিবীতে দেশ, যেই দেশটা ভাষার নামে তৈরি হয়েছে, বাংলাদেশ। তো সেখানে আমরা এই ভাষার সৌন্দর্য যারা তৈরি করছেন তাদেরও আমরা সেলিব্রেট করতে পারলাম, এটাও একটা বড় জায়গা ছিল। এবং তাদের মধ্য দিয়ে দেশকে সেলিব্রেট করছে, একই সঙ্গে নিজের কল্পনাকেও সেলিব্রেট করছি, আমরা উদযাপন করছি।
নীরা কাব্যের বৈশিষ্ট্য বলতে গেলে আসলে একটু বহুমাত্রিক বৈশিষ্ট্য আছে বলবো আমি, কারণ বহুমাত্রিক এই জন্যই বললাম আমি যে একটা থাকে খুব সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন আমাদের স্থাপত্যের বৈশিষ্ট্য আছে, আমরা পরিসরটাকে কীভাবে ব্যবহার উপযোগী করেছি, সেখান থেকে আমাদের প্রবেশ পথ, তারপরে আমাদের যেখানে ড্রপ অফ গাড়ি থেকে যেখানে নামে, এগুলোকে আমরা এগুলো খুব চমৎকারভাবে চেষ্টা করেছি যাতে করে শহরের মধ্যে কোনো চাপ না পড়ে, মানুষজন স্বাচ্ছন্দ্যের ভেতরে ভবনে ঢুকতে পারে এবং সিকিউর থাকে। সিকিউরিটি সিস্টেমটা এমনভাবে যেন হয় যেন না মনে হয় যেটা একেবারে মানে শুধু পাহারাদার প্রধান সেটা যেন না, সুরক্ষিত কিন্তু সেটা একেবারে লোক দেখানোর সুরক্ষা নয় আর কি। এর বাইরে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কার পার্কিং আছে, আর পুরো ভবনটার প্রতিটা স্তরে যেভাবে বিন্যাসটা যেভাবে করা হয়েছে তার হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের কোর্টটা, সেই লিফট এবং সিঁড়ির মানে যারা উপর থেকে নিচে ওঠানামা করার জন্যে, এবং সেইটার সাথে একটা অ্যাট্রিয়াম আছে যেখান দিয়ে সূর্যের আলো আসে পুরো ভবনের মধ্যে, এবং কখনো অন্ধকার হয়ে গেলেও সেই সূর্যের আলোটা পুরোটাই বিল্ডিংয়ের মধ্যে ঢোকে। প্রকৌশলগত আমাদের বৈশিষ্ট্য আছে, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, অন্যান্য ইলেকট্রিক মেকানিক্যাল যেগুলো বৈশিষ্ট্য সবই আছে, শীততাপ নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপন। জরুরি বহির্গমনের জন্য যে সিঁড়ি রয়েছে সেটার মধ্যে আমরা যেটাকে প্রেশারাইজ এয়ার ডাক্ট বলে, অর্থাৎ কখনো যদি এমন হয় যে জরুরিভাবে সবাইকে বেরিয়ে যেতে হবে তখন যেন নিঃশ্বাস নিয়ে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে। স্থাপত্য এবং প্রকৌশলের বৈশিষ্ট্যের সাথেও আমরা চেয়েছি যে একটা আলাদা সৃজনশীল বৈশিষ্ট্য রাখতে। তার মধ্যে দুটো বিষয়কে আমরা খুব গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে আমাদের যে বাংলা সাহিত্যের বড় একটা বিষয়, মানে আমাদের 12 জন কবিকে উৎসর্গ করে তাদের কবিতাকে ব্যবহার করে কিভাবে একটা বাণিজ্যিক ভবনকে সমৃদ্ধ করা যায় সেটা চেষ্টা করেছি। একই সাথে আমাদের এই পুরো এলাকার সাথে কিভাবে ভবনটাকে সম্পৃক্ত করা যায় সেভাবে একদম যেটা আমাদের নিচতলা সেখানে যে জায়গাটুকু আমাদের ছেড়ে দিতে হয় সেটাকে আমরা কীভাবে জনসম্পৃক্ত করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করেছি, যাতে করে আসলে এই বাণিজ্যিক ভবনটা একটা উদাহরণ হিসেবে এই যে আমাদের একঘেয়েমি, এই যে আমাদের ঢাকা শহরের একই রকম যে বাণিজ্যিক ভবনের চর্চা, তার থেকে আমরা এটাকে একটু স্বকীয়তা কীভাবে দিতে পারি সেই চেষ্টাটি করা হয়েছে। এখানকার যারা ইউজার, বাংলাদেশের স্বনামধন্য কোম্পানিগুলোর মধ্যে লোকাল এবং মাল্টিনেশনাল মিলে অনেকগুলো কোম্পানি আমাদের এখানে থাকেন, এই বিল্ডিংয়ে থাকেন। তারা এখানকার এই বিল্ডিংয়ের বেসিক্যালি ল্যান্ডস্কেপিং পার্ট, ইন্টেরিয়ার পার্ট সব কিছুই চমৎকারভাবে উপভোগ করেন। তো এই উপভোগের মধ্যে আমাদের সেফটি বা সিকিউরিটি পার্টটাও কিন্তু অন্যতম একটা বিষয়। ফর এক্সাম্পল মনে করেন যে এই বিল্ডিংয়ের ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেম বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম, এই টোটাল পার্টটা মিলে সেফটির পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করা হয়। একটা ইউনিক একটা ম্যানেজমেন্ট সিস্টেম এখানে বিদ্যমান। এই বিল্ডিংয়ের যখন কনস্ট্রাকশন হয় এর প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বা ধাপে ধাপে যে কনস্ট্রাকশনের যে মান, গুণগত মান সেটা নিশ্চিত করা হয়েছে। এবং এক্সপেরিয়েন্সগত দিক থেকেও এই বিল্ডিং যারা ব্যবহার করেন তারা বেশ কয়েকটা বিষয় খুব উপভোগ করেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই বিল্ডিংয়ের চমৎকার আপনার ল্যান্ডস্কেপিং যে পার্ট। সো আমরা যখন ফ্লোরের ভিতর দিয়ে হাঁটি, করিডোরের ভিতর দিয়ে হাঁটি, আমরা দেখতে পাই যে ল্যান্ডস্কেপিংয়ের যে লতাগুলো একদম টপ ফ্লোর থেকে বটম ফ্লোর পর্যন্ত যেভাবে সুবিন্যস্তভাবে বিস্তৃত হয়েছে, এটা আসলে প্রত্যেক
ইউজারের মনে একটা অন্য রকমের একটা শান্তির উদ্রেক দেয়। প্রথমত এটা নর্মাল কোনো বিল্ডিং না, নর্মাল এই সেন্সে না যে কবিতা লেখা দেয়ালের গায়ে, এটা একটা টেকনিক্যাল বিষয় এবং এটা একটা ভেরি চ্যালেঞ্জিং বিষয়। এটা যদি নষ্ট হয় তাহলে এত টাকা খরচ করে বিল্ডিংটা করা সেটা আমাদের ঝুঁকির মুখে ফেলবে। তো আমি বলবো যে নির্ঝর সাহেব এবং টিমে যারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা একটা টেকনিক বের করতে পেরেছি এবং সেই টেকনিকের মাধ্যমে এই যে লেখাগুলা এখানে এম্বর্স করা সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা আমরা অতিক্রান্ত করতে পেরেছি। কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি ছিল যে আসলে মানুষের রিয়াকশনটা কী হবে এই যে বিল্ডিংয়ে লেখা, কারণ কোনো ভবনের শরীরে লেখাটা নতুন কিছু না, কিন্তু আমরা যেভাবে উপস্থাপন করেছি সেটাকে কীভাবে নেবে। কিন্তু সেইটার মধ্যে সবচেয়ে বড় কঠিন কাজ ছিল যে আসলে যদি কোনো জায়গায় বানান ভুল হবে আমাকে ওই পুরো জায়গাটা ভেঙে আবার নতুন করে বানাতে হবে, এবং এই পুরো বিষয়টাকে শুধু বানান নয়, এই পুরো ভবনের যেগুলো হচ্ছে যৌক্তিক বৈশিষ্ট্য যেগুলো থাকে নর্মালি, আর এর বাইরে গিয়ে যেটা সেটাকে অ্যাকসেপ্ট করানো পুরো দলের কাছে, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি মনে করি যে এটা আমাদের পুরো দলের মধ্যে সেই একটা আলাদা স্পৃহা ছিল, আলাদা উৎসাহ ছিল। আমরা এটার জন্য কর্মশালা করেছি যে এই যে আমাদের বাংলা কবিতা, হরফ লেখা, হরফের চরিত্র এবং কিভাবে সেটাকে আমরা কাস্টিং করব, কে সবশেষে দেখবে যেন বানান ভুল হয়, সব কিছু মিলে একটা অদ্ভুত একটা সম্প্রীতির মধ্যে সেখানে প্রকৌশলী, স্থপতি, নির্মাণ কর্মী, নির্মাণ শিল্পী যারা যারা ছিলেন, উদ্যোক্তা, সবার মিলে একটা সম্মিলিতভাবে কাজটা হয়েছে, সফল হয়েছে। একটা বিল্ডিং করতে হলে কবির দরকার হয় না, বাট এই বিল্ডিং করতে একজন কবির দরকার হয়েছিল। কবি সাজ্জাদ শরীফ, উনি আমাদের ছিলেন যিনি নাকি এই কবিতার লাইনগুলা উনি সিলেক্ট করেছেন এবং উনি প্রপোজ করেছেন অ্যাকচুয়ালি কোন লাইনগুলো কোথায় হওয়া দরকার। এই যে 12 জন কবিকে আমরা সিলেক্ট করেছি, এটা ওনার ভূমিকা ছিল। এখানে কার্টুনিস্ট ছিল শিশির ভট্টাচার্য। সো ইটস অদ্ভুত একটা অভিজ্ঞতা প্রথম দিকে যে একটা বিল্ডিং করতে গেলে একজন কার্টুনিস্ট দরকার, একটা বিল্ডিং করতে গেলে একজন কবিকে দরকার। সো সেরকম অনেকের সমন্বয়ে কিন্তু এই বিল্ডিংটা তৈরি হয়েছে। তো তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে তাদের সবার সমন্বয়ের মাধ্যমেই আমি এই শহরকে একটা কিছু দিতে পেরেছি। তো এটাও মাথায় ছিল যে এই শহরকে কিছু দেওয়া যায় কি না। এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আমরা কাজ করছি, কিন্তু বাইরে এই বিল্ডিংটা একটা আবেদন ক্রিয়েট করেছে। রাস্তা দিয়ে যারা যায় তাদেরও একটা আত্মার ক্ষুধা মিঠায় এই বিল্ডিংটা, বিকজ এত সুন্দর সুন্দর কথা এই বিল্ডিংয়ে লেখা আছে যেটা দ্বারা সকলেই অ্যাকচুয়ালি একটা আলো কিংবা আনন্দ উপভোগ করে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই ভবনটাকে কীভাবে আরও বেশি জনসম্পৃক্ত করতে পারি। একটা হচ্ছে যে এই ভবনের শরীরে লেখা কবিতার পংক্তি পড়ে তার এক ধরনের যোগসূত্র তৈরি হচ্ছে। এর বাইরেও যেটা হয়েছে যে একদম নিচতলাতে যে জায়গাগুলো আমরা ভবন নির্মাণ বিধিমালার জন্য ছেড়ে দিই, সেই জায়গাগুলোর মধ্যে জলাধার এবং কিছুটা বসার জায়গা তৈরি করা হয়েছে, সবুজ গাছপালা আছে। তাতে করে যেটা হয়েছে এলাকার মানুষ সেখানে এসে বসতে পারে, এটাকে আমরা ভবনের কোল বলি। তারা তাদের নিজেদের এলাকার ভবন হিসেবে তাদের এটাকে নিজেকে সম্পৃক্ত করতে পারে। এইভাবে মনে হয় এক ধরনের জনসম্পৃক্ততা তৈরি হয়েছে।
অনেকেই আমাকে বলেছে, বিদেশি কোম্পানিগুলো যারা এখানে আছে তাদের কান্ট্রি ম্যানেজাররা বা যারা এখানে এসেছে, তো অনেকের এটা তাদের জন্য নতুন কনসেপ্ট যে এইভাবে হইতে পারে কবিতা সারা বিল্ডিংয়ে, এবং সেটা একটা দেশের কালচারকে রিপ্রেজেন্ট করে। এবং এই বিল্ডিংয়ের ইউজার কিন্তু অনেকেই, একজন টপ এক্সিকিউটিভ থেকে রিক্সাওয়ালা পর্যন্ত। কেন আপনারা দেখবেন এই বিল্ডিংয়ের কোনো বাউন্ডারি নাই, বাউন্ডারি আমরা করেছি এখানে সকলের বসার জন্য জায়গা করা হয়েছে। তো আপনি বিকালের পরে যখন আসবেন দেখবেন যে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক এই আমাদের চারিপাশে যে জায়গা আছে সেখানে বসে। সো এই বিল্ডিংটার ইউজার কিন্তু অনেক অনেক প্রকৃতির লোক, সো সেটা আমরাও খুব এনজয় করি। শহর যেন নতুন করে একটা উদ্দীপনা পায়, এলাকার মানুষ উদ্দীপনা পায়, সেই শহরের যারা সৃজনশীল পেশাজীবী তারা যেন নতুন করে স্পৃহা পায়, এবং সেই ভবনটা যারা ব্যবহার করবে তারা যেন নিজেদেরকে নতুন নতুনভাবে আবিষ্কার করতে পারে। এবং সেই কারণে আমার মনে হচ্ছে যে আসলে এটা একটা প্রক্রিয়া মাত্র। নীনাকাব্য তার একটা প্রথম ধাপ, আমি বলতে প্রথম দিকের ধাপ। এরকম ছোটোখাটো অনেকগুলো চেষ্টা আমরা করেছি যে কীভাবে একটা স্থাপত্যকে ভাষার মাধ্যমে এবং আমাদের সাহিত্যকর্মের মাধ্যমে আমাদের সৃষ্টিশীল কাজকে সংযুক্ত করে আরও বেশি মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। আমি বিশেষ করে মামুন ভাইকে কৃতজ্ঞতা জানাবো এই উদ্যোগে সমর্থন দেওয়ার জন্য। কারণ আজকে হয়তো একটা বিল্ডিংয়ে লেখালেখি করেছি, কালকে হয়তো আরেকটা অন্য কোনো জিনিস হতে পারে। অর্থাৎ যে কোনো ভবনে আসলে শিল্পকলার সাথে যোগসূত্রকে, এটা ঠিক অলঙ্করণের মতো করে নয়, কোনো না কোনোভাবে সম্পৃক্ত যদি করা হয়, তাতে করে স্থাপত্য বা মানে স্থাপত্যের যে মূল যে মানে উদ্দেশ্য সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হতে পারে। মেনটেনেন্স ইজ এ পার্ট অফ ইপিলিয়ান কালচার। সো আমাদের যত ইন্ডাস্ট্রি আছে, যত ফ্যাক্টরি বলেন, যত যেখানেই আছেন, আপনি সব জায়গায় একটা নেচারের ছোঁয়া পাবেন, সব জায়গায় একটা গ্রিন পাবেন। সো সেটা ইজ এ পার্ট অফ, বিকজ উই বিলিভ ইন এনভায়রনমেন্ট। দিস ইজ অনলি হোম উই হ্যাভ, উইচ ইজ এই পৃথিবী, আমাদের এই প্ল্যানেট। সো আমাদের গ্রিনটা আমাদের সাথে সাথে সবসময় আছে সব জায়গায়। সো দ্যাট ইজ দ্য রিজন আপনি সব জায়গায় ইপিলিয়ানের গ্রিন দেখতে পাবেন। আমি যখন ছোট তখন আমার প্রথম ওয়ার্ড ছিল নিনা। তো আমি আমার নানিকে ছোটোবেলায় নিনা বলে ডাকতাম। সো সেই নানির নামকরণেই নিনা নামে এই বিল্ডিংটার নামকরণ হয়েছে।